আসসালামু আলাইকুম। পারমাণবিক স্থাপনায় আইএইএ পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পৃথক বৈঠক শেষ হয়েছে। বিপুল সংখ্যক ড্রোন দিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়বে তাইওয়ান, সমর্থনে যুক্তরাষ্ট্র। যদি ইরান টিকে থাকতে চায়, পারমাণবিক অস্ত্রের বিকল্প নেই। নেতানিয়াহুয়ের নিরাপত্তা নীতি এখন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ক্রমশ বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় নিয়ে গেছে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ এর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে এমন দাবি সঠিক নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী গালিবাফ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় আইএইএ পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। তার এই বক্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গালিবাফের বক্তব্যে সেই দাবি সরাসরি নাকচ করা হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে বরাবরের মতোই দাবি করা হচ্ছে, দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনায় সংবেদনশীল স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তেহরানই দেবে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পৃথক বৈঠক শেষ হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ সমঝোতা স্মারক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়, লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে আলোচনায় গিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণে উভয় পক্ষ সম্মত হয়েছে। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বর্তমানে গত 20 থেকে 30 বছরের যে কোনো সময়ের তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে আরও দূরে রয়েছে। অন্যদিকে ইরানের $300 কোটি জব্দকৃত সম্পদ মুক্তির দাবির বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা হয়নি এবং সমঝোতা স্মারকে উল্লেখিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তা মুক্ত করা হবে না। তিনি জানান, সমঝোতা অনুযায়ী সম্পদ ব্যবহারের পদ্ধতি যুক্তরাষ্ট্রের অনুমোদনের ওপর নির্ভর করবে। ভবিষ্যতে সম্পদ মুক্ত করা হলে তা ইরানের জনগণের খাদ্য সরবরাহের জন্য মার্কিন কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য কেনার কাজে ব্যয় করা হবে। তবে এ অর্থ ব্যবহারের বিষয়ে উভয় পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, অর্থের ব্যবহার তাদের তত্ত্বাবধানে থাকবে এবং তা মূলত ভুট্টা, গম সহ মার্কিন কৃষিপণ্য কেনার জন্য ব্যয় হবে। অন্যদিকে তেহরানের দাবি, জব্দকৃত সম্পদ ইরানের নিজস্ব অর্থ এবং এটি কিভাবে ব্যয় করা হবে ইরানই সেই সিদ্ধান্ত নেবে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ মোকাবেলায় তাইওয়ানকে আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে পরিচালিত বিপুল সংখ্যক ড্রোন দিয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের কার্যত রাষ্ট্রদূত এবং আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের পরিচালক রেমন্ড গ্রিন বলেছেন, তাইওয়ানকে মৌচাকের মতো দুর্ভেদ্য ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত করা গেলে সম্ভাব্য সংঘাত প্রতিরোধ করা আরও সহজ হবে। বৃহস্পতিবার তাইওয়ানের মধ্যাঞ্চলীয় শহর তাইচুংয়ে ড্রোন প্রযুক্তি বিষয়ক এক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে রেমন্ড গ্রিন বলেন, আধুনিক যুদ্ধের ধরন আমূল বদলে দিয়েছে ড্রোন প্রযুক্তি। ইউক্রেনের যুদ্ধ দেখিয়েছে, তুলনামূলক দুর্বল প্রতিরক্ষাকারী পক্ষ ড্রোন ব্যবহার করে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান যৌথভাবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি নির্ভরযোগ্য ড্রোন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারে। এর মাধ্যমে শুধু তাইওয়ানের নিরাপত্তাই নয়, পুরো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাও আরও শক্তিশালী হবে। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির চারপাশে সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই পরিস্থিতিতে তাইওয়ান সরকারও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে অসমমিত যুদ্ধ কৌশল, অর্থাৎ কম খরচে বেশি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছে। এ লক্ষ্যে প্রেসিডেন্ট লাই চিংতে অতিরিক্ত $40 বিলিয়ন মার্কিন
বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করলেও বিরোধী নিয়ন্ত্রিত পার্লামেন্ট এর মাত্র 2/3 অনুমোদন করেছে। অনুমোদিত অর্থের বড় অংশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি সরকার 2031 সাল পর্যন্ত নজরদারি ড্রোন, উপকূল প্রতিরক্ষা ও হামলায় ব্যবহৃত ড্রোন এবং ছোট আকারের চালকবিহীন নৌযান তৈরিতে আরও 6.59 বিলিয়ন ডলারের নতুন কর্মসূচি প্রস্তাব করেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কুমিংতাং 6 বছরে সর্বোচ্চ 7.5 বিলিয়ন ডলারের পৃথক ড্রোন উন্নয়ন পরিকল্পনা দিয়েছে। একই অনুষ্ঠানে তাইচুংয়ের মেয়র লু শিও ইয়ান বলেন, ইউক্রেন থেকে ইরান সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়ে দিয়েছে যে ড্রোন ও চালকবিহীন প্রযুক্তি আধুনিক যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। তাই ড্রোন শিল্পের বিকাশে সরকার ও বিরোধী দলের সমন্বিতভাবে কাজ করা উচিত। এদিকে প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী অসমমিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা সময়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিযোগিতা। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন প্রযুক্তিতে দ্রুত বিনিয়োগ এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো এখন তাইওয়ানের অন্যতম প্রধান অগ্রাধিকার। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অধ্যাপক আইয়াল জিসার বলেছেন, ইরান যদি টিকে থাকতে চায় তাহলে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করা প্রয়োজন হতে পারে। ইসরায়েলি রেডিও 103 FM এ দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি অতীতে পারমাণবিক বোমা তৈরিকে নিষিদ্ধ করে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তবে তার মতে সাম্প্রতিক বছরগুলোতে এই বিষয়ে ইরানের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছে এবং কিছু পক্ষ সেই ধর্মীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি তুলেছিল। অধ্যাপক জিসার আরও বলেন, অনেকেই মনে করেন ওই ফতোয়া রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, তবে এটি বাস্তবে বিদ্যমান ছিল। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের নীতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, সাম্প্রতিক সংঘাত ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অভিজ্ঞতা থেকে তেহরান একটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে। যদি ইরান টিকে থাকতে চায় তবে তাদের পারমাণবিক অস্ত্রের দিকে এগোনো ছাড়া বিকল্প নেই। তিনি উত্তর কোরিয়ার উদাহরণ টেনে বলেন, পারমাণবিক অস্ত্র থাকা দেশগুলো তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকে, যেখানে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করা শাসকরা যেমন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ও ইরাকের সাদ্দাম হুসেইন রক্ষা পাননি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, দুই পক্ষের অবস্থান অনেক দূরে হলেও শেষ পর্যন্ত একটি সমঝোতা ইরানের স্বার্থেই হতে পারে। তিনি আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র আগের মতো কঠোর সামরিক হুমকি প্রদর্শন করতে পারছে না, যা আলোচনাকে আরও জটিল করে তুলছে। পূর্ববর্তী পারমাণবিক চুক্তি বজায় রাখা ভালো হতো বলেও তিনি মত দেন। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জমান ইসরায়েল একটি বিশ্লেষণে দাবি করেছে, দেশটি বর্তমানে এমন এক কৌশলগত সংকট বা স্ট্র্যাটেজিক কলাপসের মধ্য দিয়ে যাচ্ছে যা এর ইতিহাসে নজিরবিহীন। প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর নিরাপত্তা নীতি বহু বছর ধরে যে কাঠামোর উপর দাঁড়িয়েছিল তা এখন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ক্রমশ বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় নিয়ে গেছে। সংবাদ মাধ্যমটি উল্লেখ করে, অতীতের বড় সামরিক ব্যর্থতা যেমন 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ বা 7 অক্টোবর হামাসের আক্রমণ তাৎক্ষণিক ভুল ও গোয়েন্দা ব্যর্থতার ফল ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন, কারণ এটি দীর্ঘমেয়াদী নীতিগত সিদ্ধান্তের ফল বলে দাবি করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়, নেতানিয়াহুর নীতির দুটি প্রধান স্তম্ভ রয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থান। প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধান এড়িয়ে যাওয়া এবং দখলদারিত্ব আরও গভীর করার কারণে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাচ্ছে, যা দেশটিকে ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় ঠেলে দিচ্ছে বলে দাবি করা হয়েছে। গাজা যুদ্ধ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ, মানবিক সংকট এবং আন্তর্জাতিক আইনি পদক্ষেপের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গ উঠে এসেছে। ইরান ইস্যুতে বিশ্লেষণে বলা হয়, নেতানিয়াহু এটিকে তার রাজনৈতিক জীবনের কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে দেখেছেন এবং পূর্ববর্তী ইসরায়েলি নেতৃত্বের তুলনায় তিনি আরও সরাসরি সংঘাতমূলক অবস্থান নিয়েছেন। শেষে প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান কৌশল ব্যর্থ হয়েছে এবং এর ফলে ইসরায়েল একটি গুরুতর কৌশলগত সংকটের মুখে পড়েছে, যার সমাধানে নতুন নীতি পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।